এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো তার 5ই জুনের থার্ড শিফটের সমস্ত ম্যাথের প্রশ্নগুলো দেখে নেবো। দেখো বাস, আমি তোমাদের বলেই দিয়েছি যে পার ডে আমি তোমাদের 20টা করে নতুন ম্যাথের টাইপ, মোটমাট 25 দিনে যে টার্গেট করেছি 25 দিনে 500টা নতুন ম্যাথের টাইপ কিন্তু আমি তোমাদের ধরিয়ে দেবো। এবার এখানে কিন্তু আমি তোমাদের সেম প্রশ্ন রিপিটেড প্রশ্ন কিন্তু আমি আর করাবো না। যেমন এই প্রশ্নটা আজকে বুঝিয়ে দিলাম, এই টাইপের প্রশ্ন যদি কাল বা পরশু দিনকে শিফটে আসে তাহলে সেটা কিন্তু আমি করাবো না, সেটা তুমি নিজে করে নিবা। বিষয়টা বুঝতে পারছো? আমি শুধুমাত্র 500টা টাইপ তোমাকে ধরিয়ে দেবো, আর এগুলো সম্পূর্ণ এই গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন, তার উপর ভিত্তি করে। এবার অনেকে মনে করছো দাদা যে এই 47টা শিফট তাহলে কি করে 25 দিনে শেষ হবে? দেখো, তুমি 15টা শিফট যখনই করে নিবা তারপর থেকেই তুমি দেখবা যে বেশিরভাগ প্রশ্ন এই দাদা রিপিটেড প্রশ্ন। তখন আমরা কি করব, তখন আমরা 2-3টে শিফট মিলিয়ে সেখান থেকে ধরো 20টা নতুন টাইপ বেরোলো, করে নিলাম 3টে শিফট মিলিয়ে 20টা নতুন টাইপ করে নিলাম। এইভাবে করলেই কিন্তু আমাদের 25 দিনে শেষ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো তো? তা চলো আজকের ক্লাসটা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা টাইপ যেগুলো বলবো সেগুলো কিন্তু বুঝে নিবা। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে অক্ষত 1 বছরের জন্য 8% বার্ষিক, এখানে একটা শব্দ মিস্টেক আছে, অর্ধ, ঠিক আছে, বার্ষিক, তারপরে অর্ধ চক্রবার্ষিক, ঠিক আছে, এটা অর্ধ চক্রবার্ষিক হবে। হ্যাঁ, অর্ধ চক্রবার্ষিক সুদে এত টাকা বিনিয়োগ করেছেন, তিনি কত টাকা পাবেন? সিম্পল ব্যাপার, আমি কোনো সূত্র মুখস্থ করতে বলবো না তোমায়, এখানে তুমি জাস্ট বুঝে নাও। অর্ধবার্ষিকীতে তোমার চক্রবৃদ্ধির সুদটা বার করতে বলেছে। এবার 1 বছরের মধ্যে অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর আর কি, বছরকে অর্ধেক করাটাই অর্ধবার্ষিক। তাহলে দুখানা পাঠ পড়বে ভালো মতোই, তুমি এগুলো করেছো আমার কাছ থেকে আগেই, তাই তো? এবার দেখো, যেহেতু অর্ধবার্ষিকী বলেছে, তোমার এই পার্সেন্টেজটা তো বার্ষিকই রয়েছে, এটাকেও তোমাকে অর্ধবার্ষিকে করতে হবে, অর্থাৎ অর্ধেক করে দিতে হবে, মোদ্দা কথা। তাহলে 8-এর অর্ধেক হচ্ছে 4%। তুমি এই যে টাকাটার 4% বার করে দাও। সঙ্গে সঙ্গে বলবা দাদা 4 দিয়ে গুণ করলে 4 5 20, 0 2 4 8 আর 2 10-এর 0, হাতে 1, 24 আর 25-এর 5, 25ই বসে গেল, 4 নং 36, 4 নং 36 মানে দাঁড়ালো কত? দুটো শূন্য বাদ হয়ে যাচ্ছে 100-র জন্য, মানে 3625 টাকা, 3625। এই যে 3625 টাকাটা প্রথম বছরেরও সুদ, দ্বিতীয় বছরেরও সুদ 3625। এবার তুমি তো জানোই সুদের সুদ চক্রবৃদ্ধির সুদ, এই 3625 টাকার প্রথম বছরের সুদের উপর আবার 4% বার করতে হবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দা 4 5 20, 0 হাতে 2, 4 2 8 আর 2 10-এর 0, হাতে 1, 4 4 24 আর 25-এর 5, 2 12 আর 2 14, মানে দুটো শূন্য বাদ দিয়ে তুমি বলবো এখানে হবে কত? 145 টাকা। 3625-এর 4% 145। এবার আমায় বলো, পেয়ে গিয়েছি, আর কিচ্ছু করতে হবে না, এইটুকু নয়, শুধু এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কী বললাম? পুরোটা চক্রবৃদ্ধি সুদ, শুধুমাত্র ওপরের টুকুনা যোগ করলে সরল সুদ, আর এই নিচে যেটা রয়েছে সেটা চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য। একটার মধ্যে কত, মানে এক ছকে তুমি কত কিছু বার করে ফেলতে পারছো। আমাদের জানতে চাইছে যে তিনি কত টাকা পাবেন, মানে মানে আসল সমেত সুদ সহ কত পাবে। দেখো 3000, 3600, 3000, 3000, 6000, 6000, 6 6 1200, মানে 7200, 7225 আর 25 50, 7250 আর 1000, এই মানে 100, 7350 আর 45 7390, এই 95, সরি 45 আছে তো 95, বুঝতে পারছো? হিসাবটা তুমি তোমার মতো করে করবা। এই হলো তার চক্রবৃদ্ধির সুদ। আর আসল তো রয়েছেই 52609, ব্যাস যোগ করে দাও, তাহলে মোট মাঠ পেয়ে যাবে 5 5 10-এর 0, হাতে 1 রইল, 11 আর 1-এ 2, 9 আর 1-এ 10-এর 0, 7 আর 1-এ 8, এদিকে 9। বিষয়টা বুঝতে পারলে? 98, অর্থাৎ 98,020 টাকা, অপশান 2। চলো, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে করে ফেলতে পারবা। 2 নম্বর টাইপটা দেখো, যে লাল, সবুজ এবং গোলাপি টোকনযুক্ত একটি ব্যাগে লাল এবং সবুজ টোকনের অনুপাত দিয়েছে। এটা কি কি দাদা? লাল আর সবুজ, রেড অ্যান্ড গ্রিন, এদের টোকনের অনুপাত 7:20। বেশ ভালো কথা। যেখানে গোলাপি এবং লাল টোকনের অনুপাত, গোলাপিকে আমি পিঙ্ক বলছি এবং লাল মানে তো রেড, এদের অনুপাত হচ্ছে 15:12। তা বলছে সবুজ এবং গোলাপি টোকনের অনুপাত কত? এই সবুজ আর এই গোলাপির অনুপাতটা জানতে চাইছে। তুমি আমায় বলো, এই ক্ষেত্রে লাল দেখলাম 7 ইউনিট, এই ক্ষেত্রে লাল দেখছি 12 ইউনিট, কি করে সম্ভব? দুটোকে সমান করো, আর সমান করতে গেলে এদের দুজনার যে মানে হচ্ছে লসাগু হয় সেইটা দিয়েই, বা তুমি এখানে এ পাশে যে 7 আছে 7 দিয়ে 12কে গুণ, আর এই পাশেরটাকে 12 দিয়ে গুণ করো, দেখো সমান হয়ে যাচ্ছে, তাই না? দেখো, এটা 7 বারং যা হবে এখানেও তো 7 বারং, তাই একই সমান হয়ে যাচ্ছে। আর তুমি তো জানোই অনুপাতে একটাকে গুণ করলে হয় না, অপর পার্টটাও সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয়। তাহলে আমরা এটার গুণ করব না, আমাদের মানে সবুজ আর গোলাপি জানতে চাইছে। 7 2 14, ও সরি 12 দিয়ে গুণ করছি, 12 2 24 মানে 240, আর এইদিকে 7 15 105,
কেটে দাও, কত দিয়ে কাটবে? 15 দিয়ে কাটলে তুমি বলবা 7 15 105, 15 15 থাকছে হচ্ছে তোমার হচ্ছে 9 90, 6 15 90 মানে 16:7, অপশান 2। বিষয়টা কি বুঝতে পারলে? যেটাই বুঝতে পারবা না আমাকে কিন্তু অবশ্যই বলবা। বলছি দেখো পরে প্রশ্ন, দুটি ট্যাক্সি একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এত কিমি পার ঘন্টা বেগে এত মিনিটের ব্যবধানে যাত্রা শুরু করে। উভয় ট্যাক্সি একই দিকে যাত্রা করে। বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন দেখো একদম সেম প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, আগের দিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, নিজেরা করে অ্যান্সার বলো, সরল করো। এ আর এমন কি, এটাও কিন্তু তোমাদের আগের দিন আমি বুঝিয়ে দিয়েছি, তাই না? কিচ্ছু না, শুধুমাত্র কি করবা, এটা মানেই জানো 11, এটা মানেই জানো 10, কাটাকাটি করবা, অ্যান্সার চলে আসবে। চলো এই প্রশ্নটা দেখো, একটি শঙ্কু আকৃতির পাত্রের ভিত্তিক ব্যাসার্ধ হচ্ছে 31 সেমি এবং উচ্চতা হচ্ছে তোমার 45 সেমি। পাত্রটি অর্ধেক পূর্ণ না হওয়া পর্যন্ত জল এত ঢেলে দেওয়া হলো, মানে পাত্রটি পূর্ণ না হওয়া পর্যন্ত, ঠিক আছে, তোমার এতটুকু জল ঢালা হয়েছে। দেখো দেখো তাহলে পাত্র কতটা, তুমি একটা শঙ্কু, আমি একেই বলছি, এই একটা শঙ্কু। এবার এবার এর উচ্চতাটা দিয়েছে বস, এই যে শঙ্কুর এইটা, তো তুমি বলবা দাদা এটা উচ্চতা, আর এই কেন্দ্র থেকে বৃত্তের সার্কেলের এই কেন্দ্র থেকে এইটুকুনা হচ্ছে এটা কি ব্যাসার্ধ, যেটা দিয়েছে 31, আর এই উচ্চতাটা দিয়েছে 45। এবার তুমি জল ঢালছো ওপর থেকে, জল ঢালতে ঢালতে তুমি কি করলে, তুমি দেখলে যে এটার উচ্চতা 45, মানে 45 উচ্চতা যেহেতু, তার মানে 45 সেমি পর্যন্ত জল ঢাললে পরে পুরো ভরে যাবে। কিন্তু ওরা বলছে যে পূর্ণ হওয়ার আগে পর্যন্ত তার কি 2/3 ঢালা হয়েছে, মানে এই যে উচ্চতাটা 45 তার 2/3 ঢালা হয়েছে। তাহলে কতটুকু ঢালা হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 15 দুগুণে 30 সেন্টিমিটার পর্যন্ত জল ঢালা হয়েছে, মানে ধরো এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত। তাহলে এইটুকুনার মান হচ্ছে 30। আমার কথা বুঝতে পার, ছবিটা একটু দেখে নাও কষ্ট করে, কিচ্ছু করার নেই। এবার বলেছে যে পাত্রটির জলের আয়তন নির্ণয় করো, পাত্রতে কতটা জল আছে, এইটুকুনা শুধু আয়তন বার করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি আয়তনের সূত্র কি জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তোমার হচ্ছে কি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটাই আর কি পুট করবা। দেখো এখানেই আমি করিয়ে দিচ্ছি, 1/3 পাইয়ের মান বার করবো না, কারণ পাই আছে, ইন্টু আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ 31 দিয়েছে, তাহলে 31 গুণ 31, আর উচ্চতাটা কত বস, উচ্চতাটা 30 নেবা, কিন্তু 45 থাকলেও আমরা নেব না, কারণ অতটা জল ঢালিনি, 30 পর্যন্ত জল ঢেলেছি। 3 দিয়ে 30কে কাটলে 10, তাহলে 31 গুণ 31 মানে 31-এর স্কোয়ার হচ্ছে 961, আর তার সঙ্গে 10 গুণ মানে একটা শূন্য বাড়বে, 9610। দেখো আমি বলছি বলে একটু সময় লাগছে, তুমি কিন্তু নিজে করলে বুঝে গেলে নিজে করবা খুব তাড়াতাড়ি। দেখো একদম সেম প্রশ্ন, একদম সেম প্রশ্ন, কালকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, করে ফেলো। বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু গসাগু এত হলে পারস্পরিক ক্রিয়াগুলোর যোগফল কিচ্ছু না, একদম সেম, আমি কিন্তু করিয়ে দিয়েছি। পারস্পরিক ক্রিয়াগুলো মানে কি বস, ওই যে হচ্ছে লসাগু গসাগু বার করে নেওয়ার পরে সেটাকে উল্টে দিবা, তাই না? ব্যস্ত অনুপাতে বার করে নিয়ে যোগ করে দিবা, অ্যান্সার চলে আসবে। আর আমি এখানে অ্যান্সার মার্কিং করে দিচ্ছি না, ঠিক আছে? তোমাদের পিডিএফ দেওয়ার সময় টেলিগ্রামে, যেটা পার্সোনাল টেলিগ্রাম, সেখানে কিন্তু পিডিএফ মার্কিং করে দেবো। আচ্ছা পরের প্রশ্নটা বলছে দেখো, একজন রাঁধুনি প্রতি মাসে এত টাকা আয় করেন, যদি তিনি প্রতি মাসে তার 60%, মানে যে আয় করে তার 60% ব্যয় করে, তাহলে তিনি বছরের 1/4 কত সঞ্চয় করে? সিম্পল প্রশ্ন, আয় ব্যয়ের অঙ্ক তো তুমি বুঝেই গেছো, তাই না? তাও এখানে এটা বুঝিয়ে দিচ্ছি এই কারণে, এই তথ্যটার জন্য। 1/4 নিয়ে অনেকে বুঝতে পারবে না। দেখো দেখো তুমি সিম্পল বোঝো যে 8,400 টাকা আয় করো, তার 60% যদি ক্ষয় করে ফেলো, তাহলে এই 8,400 টাকার তোমার 40% টাকা জমছে, সঞ্চয় হচ্ছে, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে একটু কাটাকাটি করো, তুমি কাটাকাটি করে দেখো কত জমছে। 4 0 0 4 4 16, 6 হাতে 1 32, আর 3,360 টাকা তোমার জমছে প্রত্যেক মাসে। এটা কি কোথায় জমছে? প্রত্যেক মাসে। তাহলে বছরে মানে কি 12 মাসে, 12 মাসে কত জমবে গুণ করলেই বেরিয়ে যাবে। কিন্তু আমাদের বলেছে বছরের 1/4, বছর এইটা, এই বছরের এর মানে গুণ 1/4 করো, সেটাই জানতে চাইছে। কাটলে দিকে 3 দিয়ে গুণ করলে 3 তিরিখে 9,000, 9,000 3 তিরিখে 900, 9,000 900 318 মানে 180, 9,900 আর 180 মানে 9,000 আর 10,080, 10,080। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে চলো দেখো, এটা দারুণ প্রশ্ন, এটা ভালো করে বুঝবে। 1 মিনিট বস। যদি একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হয়, এখানে বোঝো, এখানে কিন্তু কোনো সিপি টিপি বা ক্রয় মূল্যর সম্পর্কে কিচ্ছু বলিনি, শুধু বলেছে বিক্রয় মূল্যটা তার প্রাথমিক মূল্যের দ্বিগুণ। মানে এখানে দুখানা বিক্রয় মূল্য আছে, এসপি কটা আছে? দুটো, SP1 SP2,
প্রথম যে প্রাথমিক যে এসপি ছিল সেটা যদি আমরা ধরি 100 টাকা, তাহলে দ্বিতীয় পরের বারে কী হয়েছে, তার দ্বিগুণ হয়েছে, 200 হয়েছে। বিষয়টা বুঝতে পারলে? বলছে তাহলে লাভ প্রাথমিক মূল্যের 10 গুণ হবে। প্রাথমিক যে লাভ এসপির যে লাভ হয়েছে বেচে, দেখো এখানে সিপি তো আমাদের দরকারি, আমরা সিপি যাই না, ধরলাম সিপি X টাকা। তাহলে বিষয়টা বলো আমাকে, সিপি আমার X টাকা, প্রথম এসপি আমার 100 আর দ্বিতীয় এসপি মানে বিক্রয় মূল্য আমার 200। তাহলে প্রথম লাভ কত, সঙ্গে সঙ্গে বলবা মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়, লাভ বা লস পাওয়া যায়, তাই না? তাহলে 100 থেকে যদি আমরা Xটাকে বাদ দিই তাহলেই তো প্রথম লাভটা পাবো। ঠিক একই রকম 200 থেকে যদি আমরা Xটা বাদ দিই তাহলে আমরা দ্বিতীয় লাভটা পাবো, তাই তো? তা বলছে যে তাহলে লাভ প্রাথমিক মূল্যের 10 গুণ, মানে প্রথম যে লাভটা হয়েছে তার 10 গুণ, কোনটা? এই দ্বিতীয়টা। তাহলে সমান করতে গেলে তুমি এর সঙ্গে 10 গুণ করে বলে দিবা, তাই না? যে এটা সমান, এই পাশ আর এই পাশ সমান, এইটুকুনাই, আর কিচ্ছু না। করো, তাহলে এটা 10 দিয়ে গুণ করলে বলবা এদিকে হচ্ছে 1000 মাইনাস 10x সমান সমান 200 মাইনাস x। তাহলে এদিকে হচ্ছে 9x, একটু কষ্ট করে বোঝো, এদিকে হচ্ছে কত, 800। তাহলে x সমান কত, 800/9। দেখো x মানে কি, x মানে আমরা ধরেছিলাম সিপি কত, 800/9, ভালো করে বোঝো এখানে। আচ্ছা, সিপি সমান হচ্ছে 800/9, ঠিক আছে? চলো, সিপি পেলে 800/9। এবার আমাদের বলেছে প্রাথমিক লাভের শতাংশ নির্ণয় করো। দেখো সিপি আমি লিখছি, আর এদিকে সিপি আমার 800/9, এসপি আমার 100, এদের যদি রেশিও করি তাহলে কি আসছে, রেশিও করতেই পারি। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা 9টা দিক গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 9 এসপি 8 এপাশে থেকে যাবে, 8:9 হবে সিপি আর এসপির রেশিও ইউনিট। তার মানে জিনিসটা যদি 8 টাকায় কিনি, 9 টাকায় বেচেছি, মানে আমাদের 8-এ 1 টাকা লাভ হয়েছে, শতকরায় কত, 100 দিয়ে গুণ, 8 দিয়ে 100কে ভাগ করলে বলবা 12.5% আমাদের লাভ হয়েছে। বুঝতে পারলে? সরল অঙ্ক, করানোর কিছুই নেই, বদমাস রুল ফলো করে ঝেড়ে দিবা। এই অঙ্কটা দেখো, এই একটা নতুন টাইপ, দেখো সিম্পল, তোমাকে সূত্রপত্র কিছু মাথায় রাখতে হবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, যখনই ধরো তোমার বলে দেবে যে ধরো x মাইনাস 1/x এর মান যদি a হয়, কি বললাম, x মাইনাস অথবা প্লাস যাই হোক না কেন, মাইনাস অথবা প্লাস এখানে যাই হোক না কেন, তার মান যদি a থাকে, তাহলে সেক্ষেত্রে x³ প্লাস 1/x³ এর মান যদি আমাদের জানতে চাই, তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে মাথায় রাখবা a³ প্লাস 3 টাইম a এর গুণফল, 3 × a, এটাই হচ্ছে সূত্র হিসাবে মাথায় রাখবা। দেখো এর উপরে কিন্তু আমি তোমাদের শর্ট ক্লাসের মাধ্যমে কিন্তু অনেক দিন আগেই শিখে এসেছি, এগুলো জানোই। তাহলে এখানে a তো নাই, এখানে এর বদলে 10 আছে, তাহলে আমাদের কি বেরোবে, এই মানটা বলবা 10-এর কিউব মানে 1000, দাদা 1000-এর সাথে আমাদের কি করতে হবে, 3 টাইম ওই এর মান মানে 10 গুণ, 3 × 10 = 30, 1000-এর সঙ্গে 30 যোগ করলে 1030, অপশান 4 আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? বলছে একটি পরীক্ষায় 5 জন শিক্ষার্থী প্রাপ্ত নাম্বার এত, নম্বরগুলোর পরিসর। দেখো পরিসর বিষয়টা কিন্তু আমি তোমাদের আগের দিন ভালোই বুঝিয়ে দিয়েছি। পরিসর বা রেঞ্জ কি বলো, এখন যদি বলো দাদা মনে নেই তাহলে কিন্তু হবে না। পরিসর মানে হচ্ছে এই যে সংখ্যামালার মধ্যে সবথেকে বড় সংখ্যা যেটা আর সবথেকে ছোট সংখ্যা যেটা, এদের বিয়োগফলটাই হলো পরিসর। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে অ্যান্সার কী হবে, করবা নিজেরা। চলো এই প্রশ্নটাও নিজেরা করবা, এটাও আমি ছেড়ে দিচ্ছি। একদম সেম টাইপের প্রশ্নই আগামীকাল আমি সেকেন্ড শিফটে কিন্তু তোমাদের করিয়ে এসেছি, এটা করে আমাকে অ্যান্সার জানাবা। চলে আসি পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটাও কিন্তু রিপিটেড প্রশ্ন, তুমি 15টা শিফট করে নাও, 15টা শিফট যদি মানে প্রথম থেকে 15টা শিফট ভালো করে আমার সাথে করে নাও, তারপরে দেখবা সব রিপিটেড প্রশ্ন, ঠিক আছে? তারপরের শিফটগুলো দেখবা তোমার এই একটা মানে 20টা নতুন টাইপ খোঁজার জন্য আমাকে 4-5টা শিফট জুড়তে হবে, নাহলে হবে না, ঠিক আছে? এখন একটু করে নিও, এটা আশা করি পারবা, ঠিক আছে? চলো দেখো এই প্রশ্নটা দেখে নাও। বলছে একটি জিনিস 1300 দিয়ে কেনা হয়েছিল, এটি 35% বৃদ্ধি পেয়ে চিহ্নিত মূল্যের ওপরে 20% ছাড়ে বিক্রি করা হলে এই লেনদেনে শতকরা লাভ ভাগ। সিম্পল, এটাও কিন্তু আমি করিয়ে দিচ্ছি, তুমি এখন বললে হবে না। আমাদের দেখো শতকরাই চেয়েছে, লেনদেনের শতকরা লাভ কত, পার্সেন্টেজ, টাকা ফাঁকা গুলি মারো, 2 দিনের ক্লাসে কিন্তু করিয়ে দিই। ধরলে এখানে বলছে যে এটি 35% বৃদ্ধি পেয়ে চিহ্নিত মূল্যের উপরে এত, দেখো 35% বৃদ্ধি পেয়েছে কিসের উপরে, চিহ্নিত মূল্যের উপর বৃদ্ধি পেয়েছে, মানে তুমি বলবা দাদা সিপি যা ছিল, সিপি আর এমআরপির মধ্যে খেলা হচ্ছে, এমআরপি কী করা হয়েছে, সিপি যা আছে তার থেকে 35% বাড়িয়ে লেখা হলো। 35% বাড়িয়ে লেখা মানে কি, সিপি যদি 100 হয় তাহলে 135 লেখা হয়েছে,
সিম্পল ব্যাপার। এবার এর উপরে ছাড় দেয় কিসের উপরে? এমআরপির উপরে। এর 20% মানে কত? 20% মানে বলো 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 বলো, 5 দুগুণি 10-এর 0, 13 দুগুণি 27 হচ্ছে, ঠিক আছে? 20% মানে 27, এর উপর 27 টাকা ছাড় দিলে পরেই তো তুমি বলবা যে এত টাকায় বিক্রি হয়েছে। 27 ছাড় দিলে পরে কি হচ্ছে বলো? এখানে হচ্ছে 801, 108 টাকায় বিক্রি করেছে। তাহলে 100 টাকার জিনিস 108 টাকায় বিক্রি করলে বলে ফেলো। চলে আসি পরের প্রশ্নে। দেখো এই টাইপটা ধরিয়ে দিই। এখানে অলোক, গীতা এবং সুরেশ ব্যবসা শুরু করার জন্য এত 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 এবং এত বিনিয়োগ করেছে। বছর শেষে অর্জিত মোট মুনাফা এত। অর্জিত মোট মুনাফার 31% দান করা হয় এবং অবশিষ্ট তাদের বিনিয়োগের অনুপাতের মাধ্যমে ভাগ করা হয়। তা সুরেশের ভাগ কত? ভালো প্রশ্ন। দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে করবা। তুমি এখানে দেখতে পাচ্ছ অলোক আছে, গীতা আছে আর সুরেশ আছে। ঠিক আছে? এদের দেখো রেশিও, মানে এদের রেশিও করো। দেখো আমি শূন্যগুলো আর লিখছি না, শুধু সংখ্যা, কারণ 3টে করে শূন্য সবার মধ্যেই বেরিয়ে যাচ্ছে। 56, 52 আর এদিকে 69, তাই তো? এবার মুনাফা মানে লাভ। লাভ সমান অংশীদারের কারবারের কি বলে? লাভ, বা যদি বার করতে হয় লাভ সমান মূলধন ইন্টু সময়। সময় তো 1 বছরে প্রত্যেকের জন্য 1 বছর, তাহলে সময় দিয়ে গুণ করা ছাই না করা সমান ব্যাপার। এইটাই তাহলে ওদের লাভের অনুপাত। বুঝতে পারলে বিষয়টা? এবার দেখো যোগ করো, এখানে কত হচ্ছে দেখো, 11, 11 আর 5 হচ্ছে কত? 16, 160, 160, 9, 6, 15, 15 আর 2 হচ্ছে 17। তার মানে 160 আর 17, 177, 177 তাদের মোট মুনাফা। এবার দেখো কিন্তু ইউনিটে আমরা 177 পাচ্ছি, কিন্তু ওদের হিসাব হবে কিসের ওপরে? ওদের মুনাফা হচ্ছে 767, তারপরে দুটো শূন্য, এর উপরে 31% দান করে দিয়েছে। তাহলে থাকলো কত? 31% দান করলে 69% থাকছে, সে তার উপরেই এই ইউনিটটা ভাগ হবে। কিন্তু আমার কথাটা ধরতে পারলে? এই জায়গাটাই কিন্তু ধরার বিষয়। এইটা তো মোট মুনাফা, এই যে 76,700 টাকা। এবার এর মধ্যে 31% দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে যেটা থাকছে, মানে এই টাকাটার 69%টাই তো থাকছে। এবার সেইটাই তাদের মধ্যে এই অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা ধরবো টোটালটা যোগ করলে তুমি বলবো 177 ইউনিটের মানই হচ্ছে এই টাকাটা। একে কত? মানে 177 ইন্টু আমাদের ওই তোমার হচ্ছে কার কথা বলেছে? সুরেশে কত? 69-এ কত? আর একবার 69 বলবে, কারণ সুরেশের ইউনিটও 69। এবার আমাদের কাটাকাটি করতে হবে। দেখো বাস কাটাকাটি তুমি যদি করো, দেখো 3 দিয়ে কাটো। হ্যাঁ, এই 3 দিয়ে কাটলে 2, 3 মানে 23 হচ্ছে। 3 দিয়ে কাটলে 3 5 15 আর 3 নং 27, ঠিক আছে? আর কাটাকাটি যায়। আচ্ছা দেখো এইটা দিয়ে এইটা কাটাকাটি যাবে। কেন যাবে আমি কি করে বলতে পারলাম? কারণ অপশান দেখে আমি বুঝলাম যে এখানে কোনো দশমিকে অ্যান্সার নেই, মানে সব কেটে কুটে ছাপ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে 59 দিয়ে এটাকে নিশ্চয়ই কাটাকাটি যাবে। এটা কিন্তু 69 যাবে না। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথাটা? 59 দিয়ে কাটলে 59 ওকে 59, আর তোমার হচ্ছে থাকছে কত বলো তো বস? হ্যাঁ দেখো 59 এখানে হলে পরে 7, আর এদিকে হচ্ছে থাকছে 7, 177। 177 মানে 177, তার মানে এটা দিয়ে কাটলে 3 ঘর যাচ্ছে, মানে 13 হচ্ছে কেটে। কাটাকাটিগুলো একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ, 13 হচ্ছে, তার মানে 13 পেলাম, এদিকে 23 পেলাম, আর এদিকে 69 পেলাম। এই 3টে গুণ করলে পরেই আমাদের এর মধ্যে সঠিক উত্তর চলে আসবে। এবার তুমি এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, করে নিবা। চলো বলছে ভালো প্রশ্ন। দেখো এই যে একটি নৌকা উজানে মানে কি বস? উজান মানে হচ্ছে তোমার ওই হচ্ছে প্রতিকূল, ঠিক আছে? উজানে ওই তোমার হচ্ছে 10.2 কিমি ভ্রমণ করতে 51 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত দিয়েছে এত। দেখো নৌকা আর স্রোত, এদের গতির অনুপাত দিয়েছে 7:6। তাহলে তুমি বলবা নৌকার ইউনিট কত? 7 ইউনিট। স্রোতের ইউনিট কত? 6 ইউনিট। কি বললাম বুঝতে পারছো? তাহলে তুমি বলো উজানে মানে প্রতিকূলের ইউনিট কত আসবে? দেখো প্রতিকূল কি বলে? প্রতিকূল বলে নৌকা বিয়োগ স্রোত। নৌকা থেকে স্রোত বাদলে 1, তাহলে প্রতিকূল সমান 1 ইউনিট। আর সেই 1 ইউনিট যেতেই সে কী করছে? 51 মিনিট সময় নিচ্ছে। 51 মিনিট সময় নিচ্ছে না, ভালো করে বোঝো। এই 1 ইউনিটের মান আমরা বার করব। যেখানে 51 মিনিটে সে 10.2 কিমি যায়, তাহলে একে যাবে কত? আর হচ্ছে 60 মিনিটে যাবে কত? কারণ আমরা গতিবেগ বার করছি কার? প্রতিকূলের 1 ইউনিটের গতি বার করছি। বিষয়টা বুঝতে পারছো? এটা দিয়ে কাটলে 2 মানে 0.2, এটা দিয়ে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 12 হয়ে যাচ্ছে দশমিকের জন্য, বুঝতেই পারছো? তাহলে 12 কিলোমিটার পার আওয়ার, 1 ইউনিটের মান হলো 12 কিলোমিটার পার আওয়ার। বিষয়টা বুঝতে পারলে? এবার চলে আসি, দেখো তারপরে কি বলছে। তারপরে বলছে যে উজানে 17.7 কিমি এবং ভাটিতে তোমার ওই হচ্ছে কত? 66.3 কিমি ভ্রমণ করতে নৌকাটি মোট সময় জানতে চাইছে। তুমি আমায় বলো উজান মানে
প্রতিকূলে 17.7 কিলোমিটার যাবে। এবার প্রতিকূলে যেতে গেলে তাকে কি লাগে, নৌকার থেকে প্রতিকূল মানে নৌকা বিয়োগ স্রোত, তাহলে নৌকা থেকে স্রোত, দেখো ইউনিট বাদ দাও, ইউনিট বাদ দিয়ে বলবা দাদা মানে নৌকা থেকে স্রোত বাদ দেবো, মানে হচ্ছে আমরা কি করব যে 7-এর থেকে, নৌকা তো 7 আছে, হ্যাঁ 7-এর থেকে 6 বাদ দেবো, 7-এর থেকে 6 বাদ দিয়ে মানে 1 হচ্ছে, ইন্টু ইন্টু এই 1 ইউনিটের মানই তো কত, 1 ইউনিটের মান পেলাম আমরা দেখলাম প্রতিকূলের ক্ষেত্রে 1 ইউনিটের মান পেলাম 12, ঠিক আছে। এইটা করলেই আমাদের সময় বেরিয়ে যাবে। এক্ষেত্রে দেখো ভাটিতে মানে অনুকূলে, অনুকূলে যেতে হবে 66.3 কিলোমিটার, যেখানে আমরা দেখলাম তোমার হচ্ছে গতিবেগটা কত, 1 ইউনিট সমান 12, তাই না? তাহলে 12 দিয়ে তো আমাদের গুণ করতেই হবে, কিন্তু আমরা জানি প্রতিকূল মানে নৌকা যোগ স্রোত, নৌকা যোগ স্রোত মানে 6 আর 7 কত 13, তাহলে এই দিককার সময়টা বেরিয়ে যাবে, দুটো সময় যোগ করলে আমাদের মোট সময় আসবে। তাহলে এবার তুমি একটু কাটাকাটি করবা, দেখো তুমি যদি এখানে কাটো কত দিয়ে কাটবা বলো, দেখো 13 দিয়ে কাটলে 5 13 65, আর 13 × 13 মানে 5.1 থাকছে, আর এই দিকে তোমার হচ্ছে কী থাকছে বলো, আর কিছু দরকার নেই, নিচে 12 এদিকেও 12, মানে তুমি বলবা 12 লসাগু হলো, এদিকে হচ্ছে 17.7 আর এদিকে হচ্ছে 5.1, তাহলে 17 আর 5 হচ্ছে কত 22.8, তাহলে এটাকেই 12 দিয়ে ভাগ করলে তোমার দেখবা কত আসবে, হচ্ছে 12 দুগুণে 24 হয়, 2 তো যাবে না, 2 এর নিচে হবে, 2 এর নিচে মানে 0 3 হবে না, 1 অপশন হবে, বিষয়টা বুঝতে পারলে, ভাগ করার দরকার নেই। চলো দেখো একদম সেম টাইপের প্রশ্ন, বলো করিয়েছি কি করাইনি, যদি না করিয়ে থাকি তখন আমায় বলো, একদম সেম টাইপের প্রশ্ন, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, আগের দিনই করিয়েছি। ভালো প্রশ্ন, দেখো কি বলছে, বলছে দেখো যে 10 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক গলিয়ে তার থেকে 125টি অভিন্ন গোলক তৈরি করা হয়। তা বলছে মূল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং একইভাবে তৈরি 6টি ছোট গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করো। তুমি এখানে একটা জিনিস বুঝতে পারছো খুব ভালো মতো দাদা, যে একটা বড় ধাতব গোলক, সেইটাকেই তো গলিয়ে 125খানা একই মাপের, মানে অভিন্ন মানে কি একই মাপের 125খানা এরকম গোলক তৈরি করা হয়েছে। তা আমাদের বলেছে এই যে মূল গোলকটা, মানে মূল যে বড় গোলকটা, তার যা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার সাথে এই যে 125খানা যে ছোটো ছোটো গোলক তৈরি করা হয়েছিল না, তার মধ্যেকার 6খানা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতটাই বার করতে বলেছে। এখানে তুমি ভালো মতোই জানো, দেখো যে গোলকের সংখ্যা সমান আমরা জানি যে বড় গোলকের আয়তন, লিখছি বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন করলে পরে গোলকের সংখ্যা পাওয়া যায়। তাহলে দেখো গোলকের আয়তনের সূত্রটা কি, গোলকের আয়তনের সূত্র বলে কি যে 4/3 পাই আর কিউ, মাথায় রাখবে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। তাহলে এক্ষেত্রে তুমি বলবা যে বড় গোলকের আয়তন কি হবে, সঙ্গে সঙ্গে বলবা বড় গোলকের আয়তন হবে 4/3 পাই বড় হাতের আর এর কিউ, কেমন? আর ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই ছোট হাতের আর এর কিউ। বোঝা গেল? এখান থেকে তুমি কি বুঝতে পারলে, এখান থেকে তুমি এটাই বুঝলে যে দাদা এই 4/3 আর পাই কেটে গেল, আর এখানে এনের মান কত দিয়েছে, সংখ্যা কতগুলো দেখো 125টি অভিন্ন গোলক তৈরি করা হয়েছে, কতগুলো 125টা তোমার হচ্ছে কি গোলক তৈরি করা, ছোট ছোট, কারণ আমরা কেন ছোট ছোট এখানে 125 নিলাম এই কারণে, কারণ আমরা ছোট হাতের আর এর মানটা বার করব, মানে এই যে ছোট গোলক, এই ছোট গোলকের যে ব্যাসার্ধ সেইটাই আমরা বার করব। আমার কথা বুঝতে পারছো? আর এখানে বড় হাতের আর এর মান দেখো 10 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক, মানে বড় গোলকটাই কিন্তু যার ব্যাসার্ধ 10, তাহলে 10-এর কিউব করলে তুমি সঙ্গে সঙ্গে বলো 1000 হচ্ছে, কত হচ্ছে 1000। এবার 125 দিয়ে 1000কে কাটলে 8 হয়, তাহলে এবার তুমি কি করবা, বজ্রগুণন করলে পরেই সঙ্গে সঙ্গে বলবা আর কিউ সমান দাঁড়াচ্ছে 8, অর্থাৎ আর এর মান দাঁড়াচ্ছে 2। তাহলে এখান থেকে তুমি ভালো মতোই বুঝে গেলে ওই যে ছোট গোলক 125খানা করা হয়েছিল, তার এক একটা গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 করে। আর তুমি তো এখানে প্রশ্নে দেওয়াই আছে এই যে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, হচ্ছে 10। ব্যাস, দুটো গোলকের ব্যাসার্ধ তুমি জেনে গেছো। এবার চলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বার করবে। দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, মাথায় রাখবে। আচ্ছা আর স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো এখানে আমরা কি করছি, বড় গোলক আর ছোট গোলক, তার জন্য বড় গোলকের জন্য আমরা লিখবো যে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, রেশিও দিয়ে তুমি বলবা যে 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। কেমন, বুঝতে পারলে? যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 4 পাই কেটে বেরিয়ে গেল দাদা, তুমি বলবা যে আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার 10 রয়েছে, 10 10কে 100, আর এদিকে ছোট হাতের আর এর মান হচ্ছে দাদা 2, 2 এর স্কোয়ার 4 হচ্ছে। এবার দেখো
এবার এই যে বড় গোলকটা কিন্তু আমাদের 1 পিসি, কয় পিসি? 1 পিসি। আর ছোট গোলক এটা কিন্তু একটা ছোট গোলকের আয়তন। আমার কথা বুঝতে পারছো? আমাদের বলেছে 6টি ওই রকম একইভাবে তৈরি ওই রকম 6টি, মানে এইরকম আরও 6টি ওই একই রকমের গোলক নিয়ে তাদের আয়তন মানে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে পারছে। সঙ্গে সঙ্গে তুমি দেখো আবার কাটলে এদিকে 25 আর এদিকে হচ্ছে 6 থেকে যাচ্ছে, মানে 25:6। বুঝতে পারলে? 25:6 হবে। অপশান ভুল আছে, ঠিক আছে, দেখে নিও, এটার সঠিক উত্তর হবে 25:6। তুমি কি বুঝতে পারলে? বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবে সেটা। দেখো পরে প্রশ্ন বলছে যে একটি উল্লম্ব রড, এই একটা উল্লম্ব রডের দৈর্ঘ্য এবং তার ছায়া, এই যে রডের ছায়া তো এরকমই পড়ে তাই না, তা ছায়ার অনুপাতটা দিয়েছে এত, তাহলে আগে কি আছে? দৈর্ঘ্য, পরে ছায়া, তাহলে দৈর্ঘ্য কোনটা? এই যে এইটা, যার মান 2। আর ছায়া কোনটা? ছায়া নিচেই পড়ে, মানে লম্বালম্বি মাটিতে আমরা দেখতে পারি যে ছায়া পড়েছে, তাহলে এর মান হচ্ছে √12। কেমন? তা বলছে সূর্যের উচ্চতা কোণ, সূর্য যেখানে খুশি রয়েছে, এবার তার একটা উচ্চতা কোণ কী করে বুঝবা? দেখো এখান থেকে যদি তুমি তাকাও, এই যে এখান থেকে যদি তুমি কি ওই যে রডের মাথা বরাবর যদি তাকাও, তাহলেই যে কোণটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে সূর্যের উচ্চতা কোণ, মানে মোদ্দা কথা এই কোণটা, এই থিটা কোণের মানটা আমাদের জানতে চাইছে, নির্ণয় করতে বলেছে। আর তুমি তো জানো বেসিক মেথড অনুযায়ী কী ধরবা? ট্যান থিটা। এটা হচ্ছে কী মান? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমানই তোমার হচ্ছে, তুমি জানো যে দাদা কি ট্যান থিটা সমান, ট্যান সমান কি? লম্ব বাই ভূমি, যেখানে লম্ব হচ্ছে 2, এই যে লম্ব, আর ভূমি হচ্ছে √12, তাই তো? এবার এই √12কে তুমি কি এরকম লিখতে পারো? ওপরে তো 2 রয়েছে, √12কে কি আমরা এইভাবে লিখতে পারি যে 2√3? অবশ্যই লিখতে পারি। দেখো এর মধ্যে কিন্তু 12-এর মধ্যে কী রয়েছে? 2 গুণ 2 গুণ 3, তাই তো? বিষয়টা বুঝতে পারছো? তাহলে 2টাকে আমরা বাইরে বার করে নেব। এবার 2 কেটে গেল, থাকলো ওপরে 1/√3। তুমি এবার বলো ট্যান থিটার মান যদি 1/√3, কত ডিগ্রির মান 1/√3? সঙ্গে সঙ্গে বলবো ট্যান 30 ডিগ্রির মানই কিন্তু 1/√3। বিষয়টা বুঝতে পারো? দেখো এর উপরেই কিন্তু সামনে আগের দিন তোমাদের একটা অঙ্ক করিয়েছিলাম, সেখানে থিটার মান ছিল আমাদের এই মানে হচ্ছে মানটা বার করতে বলেছিল, ডিগ্রি দেওয়া ছিল, আর এখানে ডিগ্রি দেওয়া নেই, সেইটাই বার করতে বলেছে। বুঝতে পারলে? চলো পরের অঙ্কটা দেখো। এটা আমি আর করাচ্ছি না, তুমি তো বুঝতেই পারছো, 2-3 দিন ধরে করে তুমি বুঝে গেছো। চলে আসি এই প্রশ্ন, দেখো সেম টাইপের প্রশ্ন আগের দিনই তোমাদের করিয়ে দিয়েছি, কিচ্ছু না, শুধু বলে দিয়েছে যে কোনো সুদের হারে তোমার হচ্ছে সরল সুদ মানে একটি অর্থ 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। তুমি ধরে নিবা যেমন খুশি করেছোই, আগের দিন যদি 100 হয় তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে শুধু কি দেওয়া আছে? শুধু বছরটা দেওয়া আছে, পার্সেন্টেজ বার করবো, ব্যাস, এটা এক্সপেক্ট যা কিছু ধরে নিয়ে হয়ে যাবে। চলো এই প্রশ্নটা দেখো, বলছে নিম্নলিখিত বণ্টনের গড় নির্ণয় করে। দেখো এর উপরে কিন্তু একটা সূত্র আছে, যেটা হচ্ছে সিগমা ঠিগমা আসবে, সেই জন্য আমি সেই সূত্রে সেটা বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি সেই বিষয়ে যাচ্ছি না। এমনি নর্মাল সিম্পল তুমি যদি করতে চাও তাহলে আমি বলে দেবো কীভাবে করবা। দেখো সিম্পল ব্যাপার, যে এখানে বলছে 63 জন ছাত্র 19 করে পেয়েছে, 62 জন ছাত্র 36 করে পেয়েছে, তাহলে গড় মানে কি? মোট নাম্বার বাই মোট ছাত্র সংখ্যা, তাহলে 63 19 গুণ করবা, যা হবে লিখবা, 62 36 গুণ করবা, যোগ দিয়ে যা হবে লিখবা, ঠিক একই রকম 59 আর 60 গুণ করে যা হবে সেটা লিখবা। এইভাবে সবগুলো গুণ করে যা হবে সেগুলো ওপরে বসিয়ে যোগ করবা, নিচে মোট কত দিয়ে ভাগ করবা, যে কয়জন ছাত্র, এই নিচেরগুলো সব যোগ করে লিখে ভাগ করবা, দেখবা সঠিক উত্তর চলে আসবে। কেমন? এরপরে কিন্তু শর্টকাট বলতে গিয়ে সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, এটাও সহজ প্রশ্ন। দেখো যে অরবিন্দুর বয়স এখন 40, অরবিন্দু আর এখানে রয়েছে যে আশার বয়স 25, লিখলাম, হ্যাঁ। তা এর বয়স দেখো এখন মানে কি বর্তমান, তাই তো? বর্তমানে হচ্ছে 40 আর এর হচ্ছে 25। বলছে কত বছর আগে অরবিন্দুর বয়স আশার বয়সের 4 গুণ ছিল। দাদা কত বছর আগে ছিল আমরা কি জানি না, আমরা ধরে নিলাম যে x বছর আগে, তার মানে আগে মানে -x। বিষয়টা বুঝতে পারছি? যদি বলতো যে এত বছর পরে গিয়ে এত হবে বা এত গুণ হবে, তাহলে সেক্ষেত্রে যোগ করতাম, আগে বলেছে ওই জন্য আমরা মাইনাস দিলাম, 25 - x, দুজনারই x বছর আগে গিয়ে বয়স কেমন ছিল? বয়স তোমার ওই অরবিন্দুর বয়স আশার বয়সের 4 গুণ, অরবিন্দুর যা বয়স আশার বয়সের 4 গুণ, তার মানে যদি আমি এদেরকে সমান করতে চাই তাহলে আশার সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলেই তো আমরা বলবো যে হ্যাঁ দুবার সমান। ধরতে পারলে কথাটা? তাহলে এখানে করো একদম সিম্পল, x আর এদিকে হচ্ছে 100 -4x, ক্যালকুলেশন করবা, দেখবা সঠিক উত্তর 25 একটা কিছু, যাই হোক 25 কি 20 যাই হোক চলে আসবে, ঠিক আছে? চলো এটা তো নিজেই পারবা যে 7 দ্বারা বিভাজিত নিয়ম। চলো এই প্রশ্নটা দেখে নাও, এই টাইপটা দেখে নাও। বলছে একটি বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। দাদা জ্যা মানে কি? এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, আর যেখানে খুশি এরকম একটা দাগ ফাগ টানলে পরে সেটাই হয়ে গেল জ্যা। তা তুমি এখানেই টানলে, ঠিক আছে, এই একটা দাগ আর কি, বুঝতে পারছো? এই হচ্ছে জ্যা। তা এটা হচ্ছে 12, এটা কত? 12। তা বলছে বৃত্তের কেন্দ্র থেকে, দাদা এই তো বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে জ্যা লম্ব দূরত্ব 5, মানে কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত একটা লম্ব টানা হলো, যার হচ্ছে এটা হচ্ছে 5।
তা বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। দেখো ব্যাসার্ধ এই বরাবর নিলেও ব্যাসার্ধ আসবে, অথবা এই বরাবর নিলেও ব্যাসার্ধ আসবে, তুমি যে কোনো একটা ধরো। এবার দেখো আমাদের একটা জিনিস ভালো করে বোঝো, এই এই পুরো পুরো জ্যাটা হচ্ছে কত 12, তাহলে শুধুমাত্র এইটুকু না কত 6, তুমি বলবো এটা 6, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে 5, মানে এরকম দাঁড়াচ্ছে ছবিটা, ঠিক আছে? এইটা হচ্ছে 6, এইটা 5, এইটা কত? দেখো ত্রিপ্লেট যদি করো 5, 6-এর ত্রিপ্লেট কিন্তু হয় না, তাহলে পাইথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে যে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার, মানে 5-এর স্কোয়ার 25, আর ভূমি মানে 6, ভূমি 6-এর স্কোয়ার 36, তাহলে 25 আর 36 যোগ করলে কত হয় 1, এদিকে হচ্ছে 3 2 5 6 61, √61, এবার তুমি বার করতে যাবা না, ঠিক আছে? শুধু শুধু সময় নষ্ট করবা না পরীক্ষার সময়, তুমি দেখছো অপশনের দিকে একটু চোখ বোলাবা। তুমি বলো, তুমি তো একটা জিনিস জানো যে 8-এর স্কোয়ার দাদা 8 64 হয়, মানে 8-এর স্কোয়ার 64 নেই, 64 থেকে কম আছে, মানে 8-এর থেকে একটু কম হবে, কখনোই 6 9 10 হবে না, 7.81 হতে বাধ্য। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো যে 5 ব্যক্তির বয়স দেওয়া আছে এত, তা বয়সের দিক থেকে গড়, সিম্পল ব্যাপার, শুধু যোগ করে দিয়ে 5 দিয়ে ছেড়ে দিবা, তাই না? নিচের কোনটি বৃহত্তম অনুপাত? দেখো এগুলো করার অনেক রকম সিস্টেম আছে, তা আমি তোমাকে একটা শর্টকাট প্রসেস এখানে বলে দিই। প্রথমে রয়েছে 40, আর অনুপাত মানেই আমরা নিচে লিখতে পারি, সরি এটা 40 লিখি, হ্যাঁ মানে বাংলায় হয়ে গেছে তো, 40 70, তারপরে হচ্ছে 41 64, তারপরে হচ্ছে তোমার 26 90, তারপরে হচ্ছে তোমার 50, আর এদিকে 59। দেখো এদের পার্থক্য খুঁজে বার করবো সবার প্রথমে। পার্থক্য এখানে মোটামুটি 30, এখানে কত রয়েছে, এখানে হচ্ছে 23 রয়েছে, তাই তো? আর এদের ক্ষেত্রে পার্থক্য কত বলো? এদিকে হচ্ছে তোমার বলবা দাদা 4 3, তার মানে এদিকে হচ্ছে 5, তাই তো? 5 হচ্ছে 54, এদের পার্থক্য হচ্ছে এটা 9, তার মানে এদের পার্থক্য হচ্ছে 9। দেখো এদের পার্থক্যর দিকে লক্ষ্য করো, পার্থক্যগুলো কিন্তু বেশ বড়, মানে এটা 30 23 54, আর এখানে 9, মাথায় রাখবা পার্থক্য যার যত কম হয় সেইটাই বড় হয়। কি বললাম? যদি এমন হতো যে 9 হতো, এখানে 10, এখানে 11 বা এখানে 8 হতো পার্থক্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সরাসরি যে পার্থক্যটা বড় সেইটাই বড় হবে সেটা ধরবে না, তার জন্য আরও অন্য রকমের কৌশল আছে। কিন্তু আমি এই প্রশ্নের ক্ষেত্রে তোমাকে এটাই দেখিয়ে দিলাম যে তুমি দেখছো যে আমাদের বড়টা বার করতে বলেছে, যেখানে একটা সংখ্যারই পার্থক্য, একটা ভগ্নাংশেরই পার্থক্য কেবল ছোট নয়, আর বাকিগুলো সেই তুলনায় তার ডবলের থেকেও বেশি। বিষয়টা বুঝতে পারছো? তাহলে যে সংখ্যাটার পার্থক্য, মানে যে ভগ্নাংশের পার্থক্য অল্প থাকবে সেইটাই উত্তর নেবে, আর বেশি কিছু চিন্তা ভাবনা করতে হবে না, মানে বেশি হ্যাপার মধ্যে যাবা না। বিষয়টা বুঝতে, অনেকে গুণ ফোন করে বজ্র গুণ ফোন করে অত হ্যাপার মধ্যে যে সময় নষ্ট করবো না, সিম্পলভাবে উত্তর চলে আসবে যে 50 59। কেমন? চলো একজন ফল বিক্রেতা, বলো। অঙ্কটা কিন্তু প্রথম দিনই করিয়ে দিচ্ছি, এটা করো, করে আমাকে কমেন্টে জানাও। আর সবাই কিন্তু কন্টিনিউ প্রতিনিয়ত ক্লাসগুলো ঠিকঠাক করবে, এইভাবে 25টা দিন আমার সঙ্গে জুড়ে থেকে ক্লাসগুলো করে নাও। আমি তোমাদের যে সাজেশন ভিত্তিক যে ব্যাচটা করে দিয়েছি, 25 দিনের যে টার্গেট রেখেছি, এই 25টা দিনের টার্গেট কিন্তু ফুলফিল করবা, তাহলেই পরে বস দেখবা কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। কেমন? রাখছি, জয় হিন্দ।